আসসালামু আলাইকুম। সামনে ৪৭তম বিসিএস। এখন থেকে একটা সুপরিকল্পিত পড়াশোনা দরকার। অভিজ্ঞরা বলে থাকেন যে পরিকল্পিত পড়াশোনা, কন্টিনিউয়াসলি পড়াশোনা। আর কি পড়বো, সেটা থেকে কি বাদ দিব এটা সিলেক্ট করা নাকি সবচেয়ে বেশি জরুরি। তো সামনে যেহেতু ৪৭তম বিসিএস, এখন থেকে একটা টার্গেট নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। প্রিলি পাস করা যেহেতু অনেক বেশি কঠিন, এখানে মাত্র 1% এর মতো টিকানো হয়, বাকি 99%ই বাদ পড়ে যায়। তো এত বেশি কম্পিটিশন, এত বেশি কঠিন একটা পরীক্ষার আগে যদি পরিকল্পনাগুলো ঠিকমতো না থাকে, তাহলে ওভারকাম করা খুবই দুরূহ ব্যাপার হবে। তো ৪৭তম বিসিএসে কিভাবে পড়বো, কি পড়বো, এই বিষয়গুলো একটা খাতায় নোট করে নিয়েছি। এর বাইরে তেমন একটা কিছু পড়বো না। এখানে যে বিষয়গুলো উল্লেখ করা আছে এইগুলাই অনেক বেশি, এর থেকে আরও অনেকে কম পড়ে, তো একটু বেশি করেই নিছি। এখানে পার্ট আকারে বিষয়গুলোকে উল্লেখ করছি, যেন একটা বই যদি ১ সপ্তাহে শেষ করতে লাগে, তাহলে যেন আমি একটা পার্ট একদিনে পড়ে ফেলতে পারি, এরকম ভাবেই নিয়েছি। পড়া খুব বেশি আছে প্রতিটা পার্টে, তেমন কিছু না। যদি আগে থেকে পড়া থাকে তাহলে প্রতিটা পার্ট কমপ্লিট করা একদিনে সম্ভব। তো প্রথম পার্টে নিয়েছি প্রাচীন যুগ, চর্যাপদ, আর হচ্ছে মধ্যযুগ। তো মধ্যযুগের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে: শ্রীকৃষ্ণ কীর্তন, পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভা এবং পুঁথি সাহিত্য ও লোকসাহিত্য। এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ মধ্যযুগ থেকে। তো প্রাচীন যুগ এবং মধ্যযুগ যেহেতু 5 নাম্বার, তো এই অংশটা পুরোটাই পড়ে ফেলবো। তারপরে আধুনিক যুগের সূচনা পর্ব যে বিষয়গুলো আছে, এখানে ফোর্ট উইলিয়াম কলেজ আর ইয়াং বেঙ্গল খুবই গুরুত্বপূর্ণ। সাথে মুসলিম সাহিত্য সমাজ, এই 3টা টপিক পড়বো। পড়ার পরে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল, এই 2টা টপিক পড়বো। আসলে পার্ট 2তে যেই জিনিসটা রাখছি, এখানে একটু পড়াটা বেশি হয়ে গেছে। কাজী নজরুলকে পার্ট 3তে পড়বো। তো পার্ট 3তে রাখছি আধুনিক যুগের কবি সাহিত্যিকগুলা। তো বিদ্যাসাগর, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত প্লাস কাজী নজরুল ও রবীন্দ্রনাথ, এই 6টা কবি খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ থেকে 3টা প্রশ্ন থাকে ঘুরে ফিরে। বিদ্যাসাগর, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, এখানে 4টা কবি থেকে মিনিমাম 2টা কবি থেকে প্রশ্ন আসে। তো 4টা থেকে আবার বেশিও প্রশ্ন আসতে পারে। তো এইখানে 6টা কবি পড়লে মিনিমাম 4 থেকে 6 নাম্বারের মতো কমন পাওয়া যাইতে পারে, কপাল যদি ভালো থাকে। তারপরে পার্ট 4, এখানে কিছু কবি সাহিত্যিক রাখছি গুরুত্বপূর্ণ, যেমন এখানে আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমান এবং রোকেয়া সাখাওয়াত হোসেন বেশি গুরুত্বপূর্ণ। তো এই 7টা কবি পড়ে নেব পার্ট 4-এ। পার্ট 5-এ রাখছি কবি সাহিত্যিক মীর মশাররফ হোসেন, জীবনানন্দ দাশ, বিহারীলাল চক্রবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, জহির রায়হান, এই কবিগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো পার্ট 1, 2, 3, 4, 5, এই 5টা পার্টে 20টার মতো কবি আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং স্টার দেওয়াগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। তারপরে পার্ট 6, যেটা এটা কম গুরুত্বপূর্ণ, কবি সাহিত্যিকগুলা: কায়কোবাদ, ফররুখ আহমদ, সমর সেন, সুফিয়া কামাল, রাজা রামমোহন রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং সেলিম আলদিন। এই টপিকটা যদি বাদ দেওয়া যায় তাও তেমন একটা হ্যাম্পার হবে বলে মনে হচ্ছে না। তারপরেও একটু পড়ে নেব। এখানে 7-8টা কবিরই ব্যাপার। তো আগের 20টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আগের 20টা কবি খুব ভালোভাবে পড়ব। আর স্টার চিহ্ন যেহেতু দেওয়া আছে যেগুলোতে, ওগুলো আরও বেশি করে পড়ব। তারপরে পার্ট 7-এ যে বিষয়গুলো রাখছি এইগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে 4, 5, 6টার মতো প্রশ্ন আসতে পারে। যেমন পত্র পত্রিকা প্রতিবারই প্রশ্ন আসে, ভাষা আন্দোলন সম্পর্কিত গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, 2টার মধ্যে একটা থেকে প্রশ্ন থাকে। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। উপন্যাস এবং নাটক যখন আমরা কবি সাহিত্যিকগুলো পড়বো সেখানে পড়া হয়ে যায়। তো ক্র্যাক বা প্রিসাইজ এই টাইপের যদি জব সলিউশনগুলো থাকে, তো ওইখানে উপন্যাস একসাথে অনেকগুলো উপন্যাস দেওয়া থাকে, প্রায় 200 থেকে 250 বা 300-র মতো এমসিকিউ দেওয়া থাকে শুধু উপন্যাস। নাটক অংশ যে অংশটা থাকে, ওই অংশে প্রায় 150 থেকে 200 নাটক থাকে। তো ওই বইটাই যদি থাকে কারো কাছে, তাহলে ওইখান থেকে নাটক এবং উপন্যাস স্পেসিফিকভাবে সবগুলা নাটক উপন্যাস একসাথে পড়া যায়। এই বিষয়টা একটু ভালো হয়। তারপর উক্তি, চরিত্র, উপজীব্য। উক্তি এবং চরিত্র বিসিএস এ বরাবরই আসে।
এই জন্য এই পার্টটা একটু পড়া দরকার। আর উপজীব্য উপজীব্য সবগুলো বইতে থাকে না। অভিযাত্রী বইয়ে উপজীবের একটা লিস্ট দেওয়া আছে। ওই বইটা থেকে উপজীব্যর যে লিস্টটা আছে যদি একটু পড়া যায় তাহলে উপজীব্য পড়া হয়ে যাবে। তারপরে আছে উপাধি ও ছদ্মনাম এবং প্রবন্ধ। তো পার্ট 7 এ এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মধ্যযুগ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলা উল্লেখ করা হয়নি। তো এখানে সৈয়দ সুলতান, কৃত্তিবাস ওঝা, দৌলত উজির বাহরাম খান, মুকুন্দরাম চক্রবর্তী, কাশিরাম দাস, আলাওল, আব্দুল করিম সাহিত্য বিশারদ, শাহ মোহাম্মদ সগীর, ভারতচন্দ্র রায়গণাকর, এইসব ব্যক্তিবর্গ যারা আছে এনারা এনাদের রোল ভালোই ছিল মধ্যযুগে। তো এখান থেকে ভারতচন্দ্র রায়গণাকর, আলাওল, কাশিরাম দাস এবং মুকুন্দরাম চক্রবর্তী একটু বেশি গুরুত্বপূর্ণ। যখন মধ্যযুগ পড়ব তখন এগুলা অলরেডি পড়া হয়ে যাবে। তো ওই সময় একটু ফোকাস দিয়ে পড়তে হবে এই বিষয়গুলো, যে এইগুলা থেকে প্রশ্ন আসতে পারে। তো এই টাইপের ব্যক্তিবর্গ একটু ভালো করে পড়ে রাখি। তো বাংলা সাহিত্য মোটামুটি এতটুকুই পড়বো, এর বেশি পড়বো না। এখানে বাংলা সাহিত্যর যে পড়াগুলো নিছি মোটামুটি সাজেশন আকারে, তো এই সাজেশনটা পড়বো, সাথে মিনিমাম 1 বছরের জব সলিউশন পড়া দরকার, কারণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য 1 বছর বা 2 বছর যদি জব সলিউশন পড়া যায় তাহলে ইনশাল্লাহ একটা ফুলফিল প্রিপারেশন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।